আপনি পরিষ্কার ডিফল্টার যখন নিয়ে যাচ্ছেন নির্বাচনে এবং কেউ কোনো কথা বলতেছে না, পত্রিকাওয়ালারা জানে না, তারা লিখে বলতে পারে না তো নির্বাচনের অযোগ্য, এবং নির্বাচন কমিশন কিভাবে হজম করলো, কিভাবে অ্যালাউ করলো। দুই, চিবিয়ে চিবিয়ে দায়িত্বশীল বহু লোক এই টকশোতে এসে বলছে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় পর্যায়ে কোনো ইম্প্যাক্ট হয় না। তো আপনি নির্বাচন কমিশন কি জন্য চিঠি দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে পারবে না? ওইখানে কি আপনার এসপি লাগতো, ওইখানে আপনার ইউএনও লাগতো, আপনার টিএনও লাগতো? আপনি বন্ধ করলেন কেন? কার ইশারায়, কার ইঙ্গিতে? তার মানে কি? এবং সেখানে চিঠিতে কি বলছেন উনি বলছেন যে জাতীয় পর্যায়ের নির্বাচন, সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপরে যাতে প্রভাব বিস্তার না করে সেই জন্য বন্ধ করছেন। তার মানে ওই নির্বাচনের ইম্প্যাক্ট আছে। তা আপনি এই ঋণ খেলাপিদেরকে অ্যালাউ করলেন কিভাবে? আপনি ডুয়েল সিটিজেন যাদের ফর্মটা ফিল আপ করেন এই ঘরটা, আপনি অ্যালাউ করলেন কিভাবে? তাহলে আমি এই নির্বাচন নিয়ে আমি কি মনে করবো? ওকে, চমৎকার আলোচনা রাজ্জাকি। আমি একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে, এখন এই যে নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমগুলো রাজনৈতিক দলকে সঠিক কাভারেজটা দিচ্ছে কিনা, নির্বাচন খুবই সন্নিকটে, এই অবস্থায় গণমাধ্যমগুলো রাজনৈতিক দলগুলোর কাভারেজ কেমন দিচ্ছে, সমতা থাকছে কিনা, বা যেই দল বা যেই জোট যেইটুকু কাভারেজ পাওয়ার কথা সেইটুকু দিচ্ছে, নাকি গণমাধ্যম আবার একদিকে ঝুলে পড়ছে? শুনেন, পৃথিবীর কোনো দেশেই গণমাধ্যম একদম ইঞ্চি মেপে কভারেজ দেয় না। গণমাধ্যমগুলোরও একটা রাজনীতি থাকে। এটা আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব জায়গায় এক একটা দলকে এক একটা গণমাধ্যম সাপোর্ট করে, ওটা তাদের একটা পলিসি আছে। তারা সেই সেটা তো প্রকাশ্য পলিসি। প্রকাশ্য পলিসি। আমাদের এখানে প্রকাশ্য পলিসি। আমাদের এখানে পলিসি হলো মোটামুটি, দেখেন ওখানে আর আমাদের পার্থক্যটা কোথায় বলি, মানে যখন হয় কি, যখন নাকি আইন বিচার এগুলো কাজ না করে, তখন আপনি অন্য কোনো জায়গায় কোনো নিয়ম নীতি খুঁজে পাবেন না। আমাদের গণমাধ্যমগুলো সবগুলো গণমাধ্যমের মালিক কারা? তাদের ব্যবসায়ী। তাদের কিন্তু গণমাধ্যমের বাইরেও অন্য ব্যবসা আছে। তো যেহেতু তাদের অন্য অন্য ব্যবসা আছে, তাদের সেই ব্যবসাগুলো তারা সরকারের সঙ্গে যুদ্ধ করে করতে পারবে না। যে কারণে আমাদের গণমাধ্যমগুলো সবসময় সরকারের তোষণ করে, কারণ তাকে তো ব্যবসাটা করতে হবে। তো এখন তার অনেক ব্যবসা, অনেকে গার্মেন্টসের ব্যবসা, অনেকে জমির ব্যবসা, মাটির ব্যবসা, অনেক ব্যবসা, এবং এই সমস্ত ব্যবসার মধ্যে নানা ধরনের জটিলতাও কিন্তু আছে। আর সরকার চাইলে জটিলতা না থাকলেও তাদেরকে বিপদে ফেলতে পারে। সরকার যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কিন্তু সব গণমাধ্যমে তোষণ করতেছে। দেখেন অন্তর্বর্তীকালীন সরকার এর তো তেমন কোনো ক্ষমতাও নাই। তাও দেখবেন কোনো একটা গণমাধ্যম আপনি বের করতে পারবেন না যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের নানা অপকর্ম, অযোগ্যতা, অনিয়মের সমালোচনা করে। কেউ করে না, সবাই তাকে হ্যাপি রাখার চেষ্টা করছে। এখন নির্বাচনের সামনে এসে তারা নিজেদের মতো করে একটা হিসাব করছে যে কে ক্ষমতায় যেতে পারে, কাছাকাছি কে ক্ষমতার কাছাকাছি। যাদেরকে মনে করে যে এরা ক্ষমতায় যাবে, তারা তাদেরকে তোষণ করবে, তাদের জন্য তারা উঠে পড়ে লাগবে। এখন যতই দিন যাবে দেখবেন যে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। যদি মনে করেন বিএনপি, এখন ধরেন বিএনপির মাঝখানে মনে হয় যখন তারেক রহমান আসলো, তখন তারেক রহমানকে নিয়ে একটা জোয়ার হয়ে গেল সব গণমাধ্যম। কিন্তু আপনি দেখেন কিছুদিন আগে তারেক রহমান একটা 5 তারকা হোটেলে সাংবাদিকদের নিয়ে আলোচনা করলেন। এমন কোনো মিডিয়া নাই সেখানে যায় নাই। করুক না, শফিকুর রহমান একটা অসুবিধা করতো, যেত না। আবার যদি আপনি এখন যদি মনে হয় যে না জামাতের অবস্থা একটু ভালো হয়ে গেছে, জামাতের শফিকুর রহমান একটা সম্মেলন করবে, সবাই যাবে সেখানে, কারণ জামাতের অবস্থা ভালো হয়ে গেছে। এটা হলো কি গণমাধ্যমগুলির ক্যারেক্টার। আমাদের গণমাধ্যমগুলির মতো 6 to 6 মনে করেন, আপনি নিজেও গণমাধ্যমে আছেন, আমিও সাংবাদিকতাই করছি গত 3.5 দশক ধরে। আমার অভিজ্ঞতা হলো গণমাধ্যম এবং ব্যবসায়ী এই দুইটা শ্রেণীর মতো চরিত্রহীন আর কোনো সেক্টর এই দেশে নাই। ব্যবসায়ীরা চরিত্রহীন সবাই না, তো সবাই বলে নাই। আমি তো বললাম তো, আমার অভিজ্ঞতা বলতেছেন, মানে আমার অভিজ্ঞতা আমি বললাম তো আপনাকে, আগে তো বললাম যে এই সরকারের সমালোচনাকে একটা গণমাধ্যম দেখান তো। এত বড় গণমাধ্যম যে নাকি হাসিনা সরকারের সঙ্গে যুদ্ধ করে টিকে আসলো, প্রথম আলো, ডেইলি স্টার, এদের কণ্ঠে কোনো এই সরকারের কোনো সমালোচনা পাবেন না তো। এই সরকারকে সমালোচনা করার মতো কিছুই করে নাই। কাজে এগুলি বললাম ভাই লাভ নাই। আপনি দেখেন এই যে আদম মাটির ব্যবসায়ী বলেন আপনার, অথবা
জমির ব্যবসায়ী অথবা আপনার এই যে গার্মেন্ট ব্যবসায়ী বলে নাই শেখ হাসিনার সঙ্গে কবর পর্যন্ত যাবো, মৃত্যুর পরেও তার সঙ্গে থাকবে। দরকার হলে এটা তো 3 মাস অনইসলামিক ব্যবসা কাজ। করবো না। একটা নারীর সঙ্গে আপনি মৃত্যুর পরে কেমন থাকবেন? তো যাই হোক, সে কইছে তাও থাকবে। আর প্রথমত, দ্বিতীয়ত, পঞ্চমত, 100তম মতো সবভাবে তো তার সঙ্গে এরা কই সব তো ডিগবাজি বেরিয়ে এই গভর্নমেন্টের সঙ্গে আসছে। নতুন যে গভর্নমেন্ট আসবে সবাই তার সঙ্গে যাবে। ইন্টারেস্টিং হলো ওদের নয় চরিত্র নাই, সরকারের চরিত্রটা কোথা থাকলো? সরকারের বললো আয় ভাই বুকে আয়। বিএনপিকে আমরা বলতেছি বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে। বসুন্ধরায় বিএনপির লোকজন নাই, বিএনপিকে টিকা রাখার জন্য বসুন্ধরায় বিএনপি তার লোকজন করে বসায় নাই, সাংবাদিকদের দিয়ে বসাইছে। বিএনপি লাইনে যারা সাংবাদিক নেতা, মূল নেতা, এই যে কাদের গনি চৌধুরী, গিয়াসউদ্দিন রিমন, এই যে হাসান হাফিজ, এগুলি বিএনপির লোক না? সেই জিনিস সব টিভির আলিকারা সব মিডিয়ার মাথায় যায় নিয়ে বিএনপি এবং জামাতের সাংবাদিকের যে বসে নাই, এটা কি যোগ্যতার কারণে বসছে নাকি দলীয় পরিচয় বসছে? বলেন আপনি। দলীয় পরিচয় বসছে, সিম্পল ভাই। মিডিয়াগুলো, মিডিয়ার মালিক যেখানে না বসছে, মিডিয়ার মালিককে ডাকছে, ভাই আসেন আসেন। মালিকরা যে হাতে পায়ে ধরে বসাইছে, আপনার সঙ্গে জামাতের সম্পর্ক ভালো না, আচ্ছা ভাই আপনি আসেন। আবার সম্পাদক হন আপনার সঙ্গে। আমাদের দেশে এখন আপনি বলছেন সব না, হ্যাঁ সব না, একজন, ওই একজনকে খুঁজে বাই করেন, দেখবেন যে আগামী গভর্নমেন্ট আবার সেও গেছে একই লাইনে। ওকে, মাসুদ কামাল ভাই, আপনাকে যদি আমি সম্পূরক প্রশ্ন করতে চাই, যে নির্বাচনের মাঠে আমরা দেখলাম যে বিএনপির যারা প্রার্থী আছে নিজ দলের, তাদের বাইরে আবার স্বতন্ত্র, নিজ দলের স্বতন্ত্র প্রার্থীরা যাদেরকে আবার কোথাও কোথাও বিএনপি বহিষ্কার। নাকি নিজের ঘরের লোক মানে হয়ে যায়, প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, তখন তো বিএনপির জন্য কঠিন হবেই। এবং এই লোকগুলি তো বিএনপির ছায়াতেই ছিল না, এরা বিএনপির জন্য ক্ষতিকর এবং এরা বিএনপিকে একটা বিপদে ফেলাবে, কোনো সন্দেহ নেই। ভোট তো কমবে। তারেক রহমান তো আমি মনে করি তার মতো অসহায় লিডার তো নাই বাংলাদেশে। সে আইসা মতো কইতেছে এটা কই এসে পড়লাম, এক একজন এক এক গ্রুপিং করতেছে, করে না? যেখানে যেখানে বিদ্রোহী হয়েছে, আপনি একটা কথা বলেন, একটা বিএনপির লোক বিদ্রোহী হয়েছে কেন? কারণ সে জানে যে আমি ধানের শীষের দাবিদার ছিলাম, আমাকে দেয় নাই আরেকজন দিচ্ছে, ভালো কথা। কিন্তু আমি আবার এটাও জানি ধানের শীষ ছাড়াও আমি ফাইট করতে পারবো। যে লোক ধানের শীষ ছাড়াও ফাইট করতে পারবে বলে ভাবে, সে ধানের শীষ পাইলে কি করতো? অনেক ভালো করতো। তো এই লোকটাকে আপনি চিনতে পারলেন না কেন? এই বিদ্রোহীটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না কেন? অথবা কার কথায়, কার প্ররোচনায় আপনি কম প্রয়োজনীয় অথবা কম জনপ্রিয় একজন লোককে নমিনেশন দিলেন? কেন দিলেন? এটা খুঁজে বের করেন। আমি তো মনে করি বিএনপির হাইকমান্ডের উচিত হবে যে কোন ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে, কার রিকোয়েস্টে, এটাকে তালিকা তৈরি করা। যেগুলি ফেল করবে ওইগুলিকে যার রিকোয়েস্টে দেওয়া হয়েছে তারই দল থেকে বের করে দেওয়া। জি, ধন্যবাদ আপনাকে। আবু হেনা রাজ্জাকি, এক সময় বলা হতো যে জামাত একদমই একটা সংগঠিত শক্তি, তারা একদম কেন্দ্র থেকে যা বলে মাঠ পর্যায়ে তাই শুনে। এবার আমরা কিছু ব্যতিক্রম দেখলাম যে সমর্থকরা তালাবদ্ধ করে রাখছে যাতে প্রত্যাহার না করতে পারে। তারপরে তাদের জোটে আবার দুর্বল দলের প্রার্থীরাও আছে। এই অবস্থায় মানে জামাতের এই নির্বাচনের মাঠটাই বা কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং মাসুদ কামাল ভাইরে। আসলে আমরা অতীত জরিপ যদি দেখি, অতীত মানে ভোটের জরিপটা, তাহলে টপে আছে আওয়ামী লীগ আর বিএনপি। অতীত জরিপ, আমি অ্যাট প্রেজেন্ট বলছি না, অ্যাট প্রেজেন্টের মাঠের সিনারি আমরা জানি না, আর একটা ভোট হইলে বুঝবো। বাট প্রচলিত যে কথা আছে তাতে সবাই বলে যে জামাতের ভোট আগের চেয়ে বেড়েছে। ভোট বাড়া এক জিনিস, আর তাদের দলে লোক যোগ দেওয়া আর এক জিনিস। জামাত সিভিল মিলিটারি বলতে পারেন, রেজিমেন্টেড, সিস্টেম ফলো করে। এখন সিস্টেম ফলো করলে কতক্ষণ ব্যত্যয় হতে পারে। যাকে বললেন যে আটকায় রাখছে যে তুমি উইথড্র করো না, উইথড্র করো না মানে এটা একটা ব্যতিক্রম। তার মানে এখানেও যে অ্যাবসোলিউট একটা নিয়ম কানুন আছে তা না, কিছু ব্যত্যয় ঘটতেছে বা ঘটতে পারে। এখন জামাতের যাদেরকে জোটে নিছে, ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে একটা। আপনি বিএনপি জোট একটা, জামাত জোট একটা। আপনি যদি বিএনপি জোটটা চিন্তা করেন তাহলে দেখবেন বিএনপি ছাড়া দলে অন্যান্য যে দলগুলো আছে জোট হিসাবে, তাদের দলের ভোট 2টা বাসে বললে শেষ হয়ে যায়, মানে ওই দলগুলোর। কিন্তু জামাতের সাথে যে জোটগুলো আছে
তারা ইসলামী ফোর্স প্রত্যেকেরই কিছু না কিছু ভোট আছে, সংখ্যা যে পরিমাণই হোক, অন্তত ওই 2 বাস না, কিছু ভোট আছে। তার ভোট তো ফিক্সড, সে বাড়তি ভোট পাইলে বিরূপ মানে প্রতিক্রিয়ার একটা ভোট ওখানে হতে পারে, এবং সেটার সম্ভাবনা যে নাই তা না। কেন আছে আমি বলি সেটা। আপনি যদি 2024-এর 5ই আগস্টের পরের সিনারিওটা দেখেন, 4 কোটি বা 5 কোটি নাকি তরুণ ভোটার আছে। 4.5 কোটি। 4.5 কোটি 4.5 কোটি তরুণ ভোটারের ভিতরে আমি 50 লাখ বাদ দিয়ে দিলাম, আমি ধরে নিলাম আওয়ামী লীগেরও আছে এর ভিতরে কিছু 50 লাখ। বাকি 4 কোটি যে ভোটার, তারা কিন্তু আওয়ামী লীগ বাদে কাউকে দেখে নাই ক্ষমতায়, বিরোধী দল হিসাবে এদেরকে অ্যাক্টিভ পায় নাই, এই জামাত আর বিএনপিকে। কিন্তু 5 আগস্টের পরে তাদের অ্যাকশনটা দেখছে যে এই দুইটা দল কি করছে। তাহলে এই তরুণ ভোটার, তাদের কাছে তাজা ঘটনা হলো 24-এর ঘটনা, 24-এর জুলাই চেতনা। আর 71-এর যে চেতনা, 71 আমার মূল শক্তি, ওখান থেকে আমি দেশ পেয়েছি, তারপরে আমি সেখান থেকে স্বৈরাচার সরাইছি। এটা হলো স্বৈরাচার সরাইছে কারা? 2024-এ। সুতরাং 2024-এ যে স্বৈরাচারটা সরাইছে, সেই স্বৈরাচার যদি থাকতো এখনো ক্ষমতায়, তাহলে 26-এর ফেব্রুয়ারিতে নির্বাচন পাইতো না, যারা আজকে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। 29 নির্বাচনে পরিষ্কার। সুতরাং এদের কাছে কঠিন ঋণী, তারা মানুক আর নাই মানুক। আপনি 26-এর ফেব্রুয়ারিতে নির্বাচন পাইছেন এই এনসিপি যারা বানাইছে ছাত্র, তাদের মাধ্যমে। দায়িত্বশীল দল বলছে আমরা এগুলোর ভিতরে নাই, আবার সময়ের ব্যবধানে বলছে আমরা আন্দোলন করেছি। যদি আন্দোলন করেই থাকেন, তাহলে এনসিপি যখন আওয়ামী লীগের শত্রু, তখন এনসিপি তো সব দলের বন্ধু হওয়ার কথা, সব দলের বন্ধু তারা হয়নি। সুতরাং এই 4 কোটি ভোটার কিন্তু ওই অ্যাক্টিভিটিস দেখছে। আপনি নিশ্চিত করে ফলাফল কি হবে আমি জানি না, তো এই তরুণ যে ভোটার, তারা চিন্তা করবে যে জুলাই চেতনা ধারণ করে কারা, এই চেতনার পক্ষে কে, সেইখানে ভোট যাবে। এটা গেল একটা দিক। সেকেন্ড দিক আরেকটা মারাত্মক, যে দলে যেই থাকুক না কেন, আমি যে দলটা ফলো করি, মনে করেন ফর এক্সাম্পল, কিন্তু আমার ছেলে একটা মারা গেছে আন্দোলনে, আমি যদি দেখি আমার এই দল এখন ওই কি বলে ফ্যাসিস্ট সরকারের দিকে টানে কিছুটা, আমি এই দলে বিলং করলেও মুখে কিছু বলবো না, ভোট তাকে দিব না। কারণ আমার সন্তান গেছে, সেটার ব্যথাটা আমি বুঝি, আমার দল বুঝবে না। আবার 30,000 40,000 আহত হয়েছে, তাদের নানা বা দাদা বা বাপ যারা ভোটার, তারাও চিন্তা করবে সে যে দলেই বিলং করুক না কেন, যদি দেখে যে না ওই ফ্যাসিজমের পক্ষে তাদের অ্যাক্টিভিটিস, ভোট সেখানে দেবে না। এবং এই 30,000 আহত হওয়ার গার্জিয়ানরা, ওই 1400 নিহত তাদের গার্জিয়ানরা, এরা কিন্তু ব্যাপক প্রচারণা চালাবে যে জুলাই চেতনা ধারণ করে যারা, তারা যেন সামনে ক্ষমতায় আসে। সেক্ষেত্রে ভোট যদি কিঞ্চিত না, আমি 40-50% যদি সুন্দর হয়, আপনি নিশ্চিত থাকেন লড়াই হবে হাড্ডাহাড্ডি, কোনো ডাউট নাই। জি, হয়তো ওইখানে যারা ছিল তাদের মধ্যে কেউ পৌঁছেছে, অথবা ওইখানে কেউ হয়তো তারা হয়তো এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা প্রকাশিত হওয়ার পর এটা আলটিমেটলি ভোটারদের মধ্যে কার পক্ষে যাবে? জামাতের পক্ষে যাবে। এখন যদি জামাতি এটা পাঠাইছে কিনা, জামাতি এটা প্রকাশ করছে কিনা, কেউ জানে না। কিন্তু এই গোপন বৈঠক তো, হ্যাঁ তাই তো আমি বলছি, গোপন বৈঠকটা ওখানে কিভাবে গেল? আপনি আমার বলেন না, অডিও ক্যাসেটটা কিভাবে গেল? তো ওখানে যারা ছিল তাদেরকেও এটা রেকর্ড করছে, করে যে পাঠাইছে। আচ্ছা, এই ধরনের বৈঠক যে আর কারোর সঙ্গে হয় না সেটা কনফার্ম? গোপন তো, গোপন সব তো প্রকাশিত হয় না। আপনি শিওর আর কোনো বৈঠক হয় নাই? হতে পারে। তো আমি মনে করি পার্সোনালি, আমেরিকার ব্যাপারটা হলো কি, হাসিনার পতনের পর আমেরিকার বিশেষ কাউকে সমর্থন করার প্রয়োজন নাই। যারাই এখন ক্ষমতায় যাবে, সেটা জামাত যাক, বিএনপি যাক, এনসিপি যাক, ইসলামী আন্দোলন যাক, এমনকি জাতীয় পার্টি যেই যাক, আমেরিকা যা বলবে তারা তাই শুনবে। কারণ তাদের এই অভিজ্ঞতাটা আছে, না শুনলে কি হয়, না শুনলে কি হয় এটা তারা 24 আগস্টে দেখছে। কিন্তু এই রিস্কে কেউ যাবে না। বিপরীত দিকে আমেরিকা কার পেছনে বাজি ধরবে? যে দেখেন, আমি ভোট দিব একজনকে, আমেরিকা এসে আবার হাত ধরবে, এখানে ভোট দিও না, এখানে দাও, বলবে না তো, ভোট তো আমি দিব। তো আমেরিকা কি করতে পারে? যে একদম কম ভোট পেয়েছে তাকে বেশি ভোট পাওয়াইয়া দেওয়া, এটা বাইরের কোনো শক্তির পক্ষে সহজ না। বাইরের শক্তিগুলি কি করতে পারে?
হয় ডিস্টার্ব করতে পারে, নামাই দিতে পারে, নামানোর পরিবেশ পাইছে করে দিছে। যদি সারা দেশে হাসিনার পক্ষে মানুষের একটা জনমত থাকতো, কিচ্ছু হইতো না। সারা দেশের মানুষই তো হাসিনার বিরুদ্ধে খেপে গেছিল না? তো এখন আমার সঙ্গে মনে করেন একদম সে প্রত্যন্ত অঞ্চলে, তার সঙ্গে কি আমেরিকার প্রেসিডেন্টের কোনো যোগাযোগ হয়েছিল যে ভাই তুমি হাসিনার পক্ষে নামো? কোনো যোগাযোগ, তার সঙ্গে কারোই যোগাযোগ হয় নাই। সে নিজ দায়িত্বে হাসিনার পক্ষে মাঠে নামছে, হাসিনার বিরুদ্ধে। হ্যাঁ, তারা হাসিনার বিরুদ্ধে নামছে। ওনারা এখানে তাকে একটু হিলিক দিছে, একটু বাতাস দিছে। এই তো প্রয়োজনের সময় বাতাসটাই অনেক, কিন্তু বাতাস দিয়ে জেতানো যায় না রে ভাই। মনে করেন প্রায় জিতে গেছে, একটু ধাক্কা দিলেই হয়, তাকে আপনি ধাক্কা দিয়ে পাশ করাতে পারেন। তো সেইভাবে যখন মিটিংটা হয়েছে তখন পর্যন্ত আপনার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে বিএনপির চেয়ে জামাতের সম্ভাবনা বেশি? তা তো মনে হয় নাই তখন পর্যন্ত। এখন ধীরে ধীরে হয়তো চেঞ্জ হতে পারে, হয়তো এখন মনে হচ্ছে। তো তারা কেন একটা অধিকতর দুর্বল পার্টির জন্য এত শ্রম দিবে? তো তার জন্য সবই সমান রে ভাই। এখন যদি আবার আওয়ামী লীগ ব্যাক করে, আওয়ামী লীগ আর আমেরিকার সঙ্গে ওইরকম বেয়াদবি করবে না।